চন্দনগড় গ্রাম। গ্রামের চারপাশে নদী দিয়ে ঘেরা। নদীর আশপাশটা বন জঙ্গলে ভরে আছে। সেই গ্রামের খুব গরিব পরিবারের একমাত্র ছেলে নবীন গ্রামের কলেজ থেকে লেখাপড়া শেষ করেছে। নবীনের পক্ষে শহরে গিয়ে বড় চাকরি করা পছন্দের কাজ না। তার পছন্দ গ্রামে তার বৃদ্ধ বাবার সাথে থাকা। নবীনের মা মারা গিয়েছে আরও 5 বছর আগে। তাদের গ্রামটা বেশ ছোট, হতে পারে হাতে গোনা 10-15টা পরিবার নিয়ে তাদের গ্রাম। সেদিন রাতে হারু কাকার দোকানের চা খেয়ে নবীন হেঁটে চলল তাদের গ্রামের ওই কোণে রুমিকে পড়াতে। রুমিদের বাসায় যেতে তাকে পার করতে হয় বিশাল এক জঙ্গল। নবীন বনের মধ্য দিয়ে হাঁটছে। চাঁদের আলো টিম টিম করছে। আশেপাশ থেকে শিয়ালগুলো কেমন হু হু করে ডাকছে। গাছের আড়াল থেকে হুতুম পেঁচাগুলো যেন প্রাণহীন এক হু হু ডাক দিচ্ছে। নবীন আপন মনে হাতে একটি ফ্ল্যাশ লাইট নিয়ে হেঁটে চলল রুমিদের বাসায়। এটাই নবীনের প্রথম দিন। গতকাল সন্ধ্যাবেলা রুমির বাবা হারু কাকার চার দোকানে বসে নবীনকে বলল, বাবা, আমার মেয়েটার জন্য মাস্টার লাগবে। আমার মাইয়েটা পড়াশোনা করার জন্য খুবই মন টানে, কিন্তু ভালো মাস্টার নাই বললা আমার মাইয়েটা বাইরে ওঠে না। আমরা দুইজন তো মুখ্য সূক্ষ্ম মানুষ, মাইয়েটারে তেমন একটা কিছু কইয়াও দিতে পারি না। তুমি যদি আমার মাইয়েটারে একটু পড়াইতা তাহলে খুবই উপকার হইতো। আচ্ছা চাচা, আপনি যখন বলছেন আমি এই বিষয়টা দেখব নে। না বাবা, এইভাবে দেখবো নে কইয়া বিষয়টা এড়াইয়া চললে কাম হইব না। তুমি বাবা কাইল হইতে আমার মাইয়ারে পড়াইতে যাবা, আমি সেইটা জানি। তোমার বাবার মতো হইয়া তোমার ছোট বোনরে পড়ানোর জন্য তোমার কাছে অনুরোধ করতাছি। তুমি বাবা আমার কথাটা ফালাইয়া দিও না, নিজের বোন মনে করিয়া একটু যাইও বাবা। আচ্ছা কাকা, ঠিক আছে তাহলে। কিন্তু শোনেন কাকা, সন্ধ্যা থেকে 9টা পর্যন্ত আমি ফিরি নাই। 9টা পর্যন্ত অন্য অন্য জায়গায় আমার পড়াইতে যাইতে হয়। ওই সময়টা আমি রুমিরে পড়াইতে যাইতে পারবো না। যদি 9টার পর হইতে পড়াইতে গেলে আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে কাল হইতে 9টার পরে আমি যাইতে পারি। হে হে হে, আচ্ছা বাবা, 9টার পর হইতে গেলে আমাকে কোনো সমস্যা নাই। আমি তোমার চাচিরে কমুনি রুমিরে এই বিষয়টা কইতে, আর বিকাল বেলা ঘুমাইতে কইলে রুমি রাতের বেলা জায়গা থাকতে পারবো, কোনো সমস্যা হইব না। তুমি গেলেই বুঝতে পারবা বাবা, মাইয়াটার লেখাপড়ার প্রতি খুব টান। কিন্তু আমার তো তেমন একটা অর্থ সম্পদ নাই বাবা, আর গ্রামে তো তেমন কোনো মাস্টারও নাই যে মাইয়াটার একটু পড়াইয়া দিব। আমি তো কৃষক বাবা, ওর মাও তো তেমন একটা লেখাপড়া করে নাই। মাইয়াটারে চাই না আমাগো মতো মূর্খ বানাইতে। আমি ওরে ডাক্তার বানামু বাবা। এই এলাকায় চিকিৎসা দেওয়ানোর মতো কোনো ডাক্তার তো নাই। আমি চাই বড়ই আমার মাইয়াটা ডাক্তার হইব, আর আমাগো এই গ্রামে সব মানুষের দুঃখে কষ্টে আমার মাইয়াটা পাশে থাকবো তাগো। আচ্ছা চাচা, এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আমি কাল হইতে 9টার পর থেকে আপনাকে বাড়ির রুমিরে পড়াইতে যামনি। বড় উপকার করলা বাবা, তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা চাচা, এইভাবে বললেন না। আমি তো আপনার ছেলের মতোই, হয়তোবা ছেলে হইয়া বাবার কাছে একটু ঋণই থাকলাম, তাতে আর এমন কি। পরের দিন রাতে নবীন ওর এলাকায় সকল বাচ্চাদের পড়ানো শেষে রওনা হলো রুমির বাসার দিকে। রুমির বাসায় যেতে বড় একটি বন পার করতে হয়। বনের মধ্য দিয়ে একা একা হেঁটে নবীন চলল রুমিদের বাসার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে নবীন রুমিদের বাসায় চলে আসলো। রহমান কাকা বাসায় আছেন? রহমান কাকা। কে বাবা, কেডা তুমি? কাকা, আমি নবীন, রুমিরে পড়ানোর জন্য আইছি। ও বাবা তুমি, আহো বাবা ভিতরে আহো। রুমি তো তোমার অপেক্ষায় পড়ার টেবিলেই বসে আছে। নবীন ভিতরে চলে গেল। নবীন দেখতে পেল রুমি তার অপেক্ষায় পড়ার টেবিলেই বসে আছে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার বাসা কোথায়? আমাগো বাসা হইল পাশের গ্রামে। স্যার আমার নাম রুমি, আমি ক্লাস 2-তে পড়ি। আমি এই বিষয়টা জানি, তোমার আব্বা আমারে আগেই কইছে। তুমি একটা কাম করো, তোমার বাংলা বইটা বের করো। আইজ থেইকা তোমার যে যে সাবজেক্টে সমস্যা হইব ওইগুলা সব আমারে দেখাইবা। একটা কথা মাথায় রাখবা, কখনো লেখাপড়ারে ভয় পাইবা না। যে বিষয়টা তোমার সব থেকে বেশি কঠিন মনে হইব ওই বিষয়টা সব থেকে বেশি চেষ্টা করবা। তাহলে দেখবা একদিন সবচেয়ে বেশি তুমি ওই বিষয়টাই ভালো পারবা। কোনো কিছুরে ভয় পাইতে নাই, সব কিছু সহজ মনে কইরা পড়বা। তাহলে দেখবা একদিন তুমি অনেক বড় হইতে পারতাছো। স্যার আপনি তো আমাগো বাড়ি আইছেন ওই জঙ্গলের মধ্য দিয়া, আপনার কি ভয় লাগে না স্যার? ভয় লাগবো কেন? আমি তো হাইটটা চলে আইছি, ভয় লাগার কি আছে এখানে? কেন স্যার, আপনি জানেন না ওই জঙ্গলের মধ্যে একটা মাইয়া মানুষ নাকি অনেক আগে মারা গেছিল? এই জঙ্গলের মধ্যে দিয়া 9টার পরে যারা যাতায়াত করে হ্যাঁ ঘুরে নাকি ওই মাইয়ায় পিছ লাগে। স্যার আপনি আইছেন, কিছু দেখেন নাই? এখন তো রাত 9টা বাজে। আমি শুনছি এই রাতের বেলা কেউ এই জঙ্গলের মধ্যে দিয়ে একা একা যাইতে পারে না। আপনি যাবেন কি করে স্যার? এইগুলা তুমি কি কও? এমন কোনো কিছু নাই, এগুলা বাদ দাও তো। তুমি লেখাপড়ায় মনোযোগী হও। জঙ্গলে এমন কিচ্ছুই নাই। রাইতের বেলা জঙ্গলের পরিবেশটা দেখতে আরো সুন্দর লাগে। এগুলা তুমি এখন বাদ দাও। নাও এই অঙ্কটা করে দাও তো। নবীন সেদিন রুমিকে পড়িয়ে বের হলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঘড়িতে তখন রাত 10টা বাজে। নবীন একা একা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে। কম হলেও 3 কিলোমিটারের রাস্তা হাঁটতে হবে। যেতে যেতে 11:30 বেজে যাবে। গহীন জঙ্গল, পরিবেশ অনেকটা শুনশান। এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে নবীনের মনে রুমির বলা কথাগুলো কেমন কু গাইছে। নবীনের মনে হচ্ছে, আসলে কি এই বনে কেউ এমন আছে যে এভাবে মানুষের পিছনে? বিষয়টি ভাবতে ভাবতে নবীন এগিয়ে চলল। জঙ্গলের গভীরে ঢুকতে শিয়ালের আর্তনাদ আরো বেড়ে যাচ্ছে। ভুতুম পেঁচার ডাকগুলো যেন নবীনের মনকে আরো ঘায়েল করে দিচ্ছে। হঠাৎ নবীন বলে উঠল, ধুর, এইগুলা আমি কি ভাবতাছি? ছোট্ট একটা মাইয়ার কথায় আমি এরকম ভয় পাইতাছি? আমি তো পুরুষ নামে কলঙ্ক। এগুলা ভাবলে এখন চলবো না। যাই, তাড়াতাড়ি পাও চালাইয়া বাড়ি যাই। আব্বাই আবার না খাইয়া হইয়া পড়লে সারা রাত কষ্ট পাইব। যাই যাই, তাড়াতাড়ি যাই। নবীন এগুলো ভেবে সামনে এগোনো শুরু করলো। একটু পরেই দেখা গেল জঙ্গলের মাঝখান থেকে কিছু ফাঁকা অংশ। সেখান থেকে নবীন হাঁটার পথে সামনে তার চোখ পড়ল। হঠাৎ করে নবীন আতঙ্কে শিউরে উঠল। সামনে তাকিয়ে দেখল এক রমণী হেঁটে যাচ্ছে। এখন নবীনকে রুমির কথাগুলো খুব ভাবাচ্ছে। নবীনের গায়ের প্রত্যেকটি পশম দাঁড়িয়ে গেল। সামনে তাকিয়ে দেখল রমণীটি আবার দাঁড়িয়ে পড়েছে। মনের ভিতর গভীর আতঙ্ক নিয়ে নবীন জিজ্ঞেস করলো, এই এ কে তুমি? ওখানে কে তুমি? দাঁড়াও বলছি, দাঁড়াও। এই রাইতের বেলা তুমি এই জঙ্গলের মধ্যে কি করো? কই গেছিলা? ওইদিকে কই যাও? নবীনের এমন কথা শুনে রমণীটি তার পায়ের গতি আবার বাড়িয়ে দিল। নবীন তার পিছু নিল। রমণীটি কিছু দূর গিয়ে আবার দাঁড়ালো। নবীন আতকে উঠে আবার তাকে জিজ্ঞেস করলো, এই তুমি কে? বলো আমাকে, কি চাও তুমি? তুমি এই জঙ্গলের মধ্যে রাত্রেবেলা কি করো? আমার কথা শোনো, দাঁড়াও কইতাছি, কি চাও তুমি? নবীনের এমন কথা শুনে রমণীটি পিছ ঘুরে দাঁড়ালো। নবীন দেখতে পেল রমণীটির হাত মুখ কাটা, কপাল দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। তার চুলগুলো কেমন এলোমেলো বাতাসে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ করে জঙ্গল কাঁপিয়ে নবীনের এক চিৎকার ভেসে আসলো, পরের দিন সকালবেলা নবীনের লাশ
একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। তারপর থেকে আর কোনো গ্রামবাসী এই পথ দিয়ে হাঁটা চলা করতো না। হয়তো পথটি এখনো এভাবে অচেনা রহস্যে ধেয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এমন নতুন নতুন ভূতের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার নাম ঠিকানা সহ লিখে জানাতে ভুলবেন না। আপনাদের জীবনেও যদি এমন কোনো বাস্তব ঘটনা থেকে থাকে আমাদের জিমেইল করে জানাতে পারেন।